কর, এই তো হয়েছে। গেম একটু বাজিয়ে দিই। এই তো আমরা একদম এখন কিউ খোলা ওয়াটারফলের নিচে এসে দাঁড়িয়েছি। জিগজ্যাগ ভিউ পয়েন্টের অসাধারণ ভিউ। ফাইনালি আজ তৃতীয় দিনে কাঞ্চন বাবাজি আমাদেরকে দেখা দিলেন। দেখুন এই যে কাঞ্চনজঙ্ঘাকে কত কাছ থেকে আমরা দেখতে পাচ্ছি। নাতলা পাসের সামনে এসে দাঁড়িয়ে রয়েছি। এখানে এত হাওয়া, প্রচণ্ড হাওয়া। এই দেখুন ওল্ড বাবা মন্দিরের ওপর থেকে চারপাশের ভিউটা দেখুন কোথায় আছি। ওয়েলকাম টু ট্রাভেল ইন্ডিয়া। ট্রাভেল ইন্ডিয়ায় সবাইকে স্বাগত জানাই। সিলেরি গাঁওয়ের নিস্তব্ধতাকে পেছনে ফেলে আমরা রওনা দিলাম সিল্ক রুটের পরবর্তী গন্তব্য পদমচেনের উদ্দেশ্যে। পাহাড়ি আঁকাবাঁকা রাস্তা ধরে তখন চলেছি। যাওয়ার পথে পড়বে বেশ কয়েকটা দর্শনীয় স্থান। এই পথে প্রথমেই পড়ে একটা নবনির্মিত গণেশ মন্দির। রংলির কাছে অবস্থিত এই মন্দিরের অবস্থান এমন যে এখান থেকে আশেপাশের পাহাড়ের সুন্দর প্যানোরামিক ভিউ দেখা যায়। পর্যটকরা সিল্ক রুটে প্রবেশের আগে এখানে পুজো দিয়ে যাত্রা শুরু করেন। আমরাও তাই এগিয়ে যাওয়ার আগে সিদ্ধিদাতা গণেশের আশীর্বাদ নিয়ে নিলাম। কর, এই তো হয়েছে। গেম একটু বাজিয়ে দিই। এই তো চলো আবার করবো। বাহ, গণেশজির মূর্তি। গণেশজিরই বিভিন্ন রূপের মূর্তি। কোথাও গণেশ ছটা হাত, কোথাও আবার 8টা হাত, আচ্ছা, কোথাও 4 হাত। প্রায় 1 2 3 4 5 6 7 8 9 9 দুগুণে 18টা এখানে। এবং উপরে আরও রয়েছে এরকম, উপরের দিকে ওইগুলোতে আরও অনেকগুলো মূর্তি এরকম রয়েছে। প্রায় 1 2 3 4 5 6 7 8 9 9 দুগুণে 18 18 36টা প্রায় গণেশ মূর্তি। তার সাথে রয়েছে এই বড় প্রধান মূর্তি গণেশের। অনেকগুলি মূর্তি এখানে রয়েছে। এবং উপরের মানে ছাদের কাজটি আমি একটু ব্যাক ক্যামেরা দেখানোর চেষ্টা করছি। এইরকম হলো উপরটা। এর পাশেই রয়েছে একটি হনুমান মন্দির। এই মন্দিরের বাইরের দেওয়ালে নানা পৌরাণিক কাহিনী সুন্দরভাবে চিত্রায়িত রয়েছে। হনুমান মন্দিরের চারপাশ দিয়ে এরকমভাবে হনুমানজির বিভিন্ন কীর্তির গল্পের কিছু চিত্রায়িত করা রয়েছে এইভাবে মূর্তি এবং ছবির মাধ্যমে। এরপর রোরাথাং রংলি রোডে রাস্তার উপরেই পড়ল কিউ খোলা ওয়াটারফল। এখন এসে পৌঁছেছি আমরা কিউ খোলা ওয়াটারফলের সামনে। এই হচ্ছে কিউ খোলা ওয়াটারফল। এখানে প্রায় 100 মিটার উঁচু থেকে জল নেমে আসে। বর্ষাকালে এর সৌন্দর্য আরও বেড়ে যায় অনেকখানি। এটা পড়ছে পদমচেন যাওয়ার পথে। পদমচেন থেকে 7-8 কিলোমিটার আগে। এছাড়াও এখানে বিভিন্ন অ্যাডভেঞ্চার অ্যাক্টিভিটি করারও সুযোগ রয়েছে। সেগুলোও দর্শক বন্ধুরা ট্রাই করে দেখতে পারেন। আমরা যখন এই জায়গায় পৌঁছই তখন বেশ বেলা হয়েছে, আর মাথার উপর সূর্য তখন মধ্য গগনে, তাই তখন আর ওসব ট্রাই করার কথা ভাবিনি। আমরা একদম এখন কিউ খোলা ওয়াটারফলের নিচে এসে দাঁড়িয়েছি। এই যে উপরে কিউ খোলা ওয়াটারফল দেখতে পাচ্ছি আমরা, একদম নিচ পর্যন্ত আসা যায়। এখানে এসে শুধু ফটোশ্যুট করছি। আমি আমার ছেলের সাথে এখানে কিছু স্মৃতি সংগ্রহ করে রওনা দিলাম পদমচেনের পথে। সিল্ক রুটের অন্যতম প্রধান গন্তব্য জুলুক পৌঁছানোর আগে পদমচেন অথবা আরিতারে একটা রাত কাটানোর প্রয়োজন হয়। এই দীর্ঘ পথ একদিনে পুরোটা অতিক্রম করাটা বেশ কষ্টসাধ্য। পদমচেনে থাকার সুবিধা হলো উচ্চতা ও পথদৈর্ঘ্যের দিক থেকে এটি জুলুকের অনেকটা কাছে। আবার আরিতারে থাকলে আপনি পাহাড়ে ঘেরা আরিতার লেকের শান্ত পরিবেশ উপভোগ করার অতিরিক্ত সুযোগ পাবেন। আমাদের রাত্রিবাস ঠিক ছিল পদমচেনে, তবে আমাদের ড্রাইভার ভাই আমাদের জুলুক থেকে ফেরার পথে আরিতার লেক দেখিয়েছিলেন। পদমচেনে যখন আমরা পৌঁছলাম তখন বেশ বেলা। এখানে কিন্তু আশেপাশের প্রাকৃতিক শোভা তেমন আকর্ষণীয় নয়। দীর্ঘ পাহাড়ি পথের ক্লান্তি কাটিয়ে নেওয়ার জন্যই হয়তো এখানে একটা দিন থাকতে হয়। কিন্তু আমি দর্শক বন্ধুদের বলবো তার থেকে আপনারা আরিতার বা লিংথামে থাকুন। কারণ পাহাড়ি যে গ্রামেই আপনারা থাকুন না কেন, পায়ে হেঁটে প্রকৃতিকে একটু কাছ থেকে অনুভব করতে কার না ভালো লাগে। কিন্তু এখানে
সেরকম সুযোগ মেলা দুষ্কর। তাই মধ্যাহ্নভোজের পর পরন্ত বিকেলের সূর্য যখন পাহাড়ের পিছনে দিগন্তের দিকে ঢলে যেতে শুরু করেছে, সেই আলোয় ক্যামেরার ওপাশে নিজেদের প্রতিচ্ছবিকে প্রমাণস্বরূপ সঙ্গী করে নিয়ে ফিরে গেলাম হোটেলে। তবে পরের দিনের জন্য অপেক্ষা করছে অনেক রোমাঞ্চ, কারণ ড্রাইভার ভাই জানালেন দীর্ঘ 3 মাস বন্ধ থাকার পর ওই দিনই প্রথম খুলছে নাথুলা পাস। আমরা যেতে চাইলে সে ব্যবস্থা করবে। এর আগে দুবার উত্তর সিকিম এলেও নাথুলা যাওয়ার সৌভাগ্য হয়নি, তাই এবারে ড্রাইভার ভাইয়ের প্রস্তাবে আমরা সবাই এক পায়ে রাজি। পরদিন ভোর 6টার সময় উঠে বেরিয়ে পড়লাম, কারণ ড্রাইভার ভাই বলেছিলেন যত সকালে বেরোনো যাবে তত ভালো ভিউ পাওয়া যাবে। সেই কথা অক্ষরে অক্ষরে মিলেও গিয়েছিল। এদিন আমাদের প্রথম স্পট ছিল সিল্ক রুটের বিখ্যাত জিগজ্যাগ ভিউ পয়েন্ট। সামনের এই আঁকাবাঁকা রাস্তাই একসময় ছিল ভারত ও তিব্বতের মধ্যে বাণিজ্যের গুরুত্বপূর্ণ পথ। এসে পৌঁছেছি জিগজ্যাগ ভিউ পয়েন্ট। এসে আমরা নামলাম গাড়ি থেকে, এই যে এই রাস্তা ধরে নিচে চলে যেতে হবে জিগজ্যাগ ভিউ পয়েন্ট। ওইখানে গিয়ে আমরা জিগজ্যাগ ভিউটা, যে সিল্ক রুটের জিগজ্যাগ ভিউটা ভালোভাবে দেখতে পাবো। চলুন দেখাবো। প্রায় 32টি হেয়ারপিন বেন্ড দিয়ে তৈরি এই রাস্তা সিল্ক রুটের অন্যতম পরিচয়। উপর থেকে দেখলে মনে হয় পাহাড়ের গা বেয়ে যেন সাপ উঠে এসেছে। ফাইনালি আজ তৃতীয় দিনে কাঞ্চন বাবাজি আমাদেরকে দেখা দিলেন। কালকের ভিউ আমরা পাইনি ভালো মতো, অল্প অল্প পেয়েছিলাম, তো আজকে একদম স্পষ্ট দেখা দিয়েছেন কাঞ্চন বাবাজি। কাঞ্চনজঙ্ঘার পিক দেখা যাচ্ছে, একদম স্লিপিং বুদ্ধাটা পরিষ্কার একদম দেখা যাচ্ছে, অনেকটা কাছ থেকে দেখা যাচ্ছে। অস্বাভাবিক রকম হাওয়া দিচ্ছে, মানে বলার কথা নয়, প্রচণ্ড ঠান্ডা লাগছে। জাস্ট একটা কুইল জ্যাকেট পরে এসেছি, ভেতরে সেরকম কিছু নেই, কাঁপছি যাকে বলে। হাত ফাত যেন মনে হচ্ছে কালিয়ে যাচ্ছে, বরফ হয়ে যাচ্ছে। আর সাংঘাতিক ভিউ এবং অস্বাভাবিক কাঞ্চনজঙ্ঘার ভিউ, এবং মানে কি বলবো, বলার মানে ভাষা খুঁজে পাচ্ছি না। ঠান্ডা লাগছে প্রচণ্ড, এনজয়ও করছি। জিগজ্যাগ ভিউ পয়েন্টের অসাধারণ ভিউ আমরা নিলাম, ছবি তুললাম, সেলফি তুললাম। এবার আবার চলেছি আমাদের পরবর্তী গন্তব্যের দিকে, থাম্বি ভিউ পয়েন্ট। ঐতিহাসিক এই পথের সাক্ষী থাকার প্রামাণ্য দলিল সাথে নিয়ে এগিয়ে চললাম পরবর্তী গন্তব্যের দিকে। গাড়িতে উঠে খানিক দূর যেতেই পৌঁছলাম থাম্বি ভিউ পয়েন্ট। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 11,000 ফুট উচ্চতায় অবস্থিত এই জায়গা থেকে পরিষ্কার আকাশে তুষারে ঢাকা কাঞ্চনজঙ্ঘার চূড়া যেন আকাশে ভেসে বেড়ানো মেঘের মতো ধরা দিল আমাদের চোখে। অসাধারণ এই নৈসর্গিক অনুভূতির সাক্ষী থাকলাম সকাল সকাল। এখন আমরা থাম্বি ভিউ পয়েন্টে এসে পৌঁছেছি। এবার এই দেখো, দেখুন এই যে কাঞ্চনজঙ্ঘাকে কত কাছ থেকে আমরা দেখতে পাচ্ছি। এত কাছ থেকে কাঞ্চনজঙ্ঘা আমি অন্তত আমার জীবনে এর আগে দেখিনি। খুবই কাছ থেকে, যেন মনে হচ্ছে আর একটু হলে আর কয়েকটা পাহাড় পেরোলে আমরা কাঞ্চনজঙ্ঘাতে পৌঁছে যাবো। এসব থেকেও খুব ভালো কাঞ্চনজঙ্ঘার ভিউ পাওয়া যায়, কিন্তু এই ভিউটা আলটিমেট, মানে অসাধারণ লাগছে। মানে এত কাছ থেকে কাঞ্চনজঙ্ঘাকে পুরো রেঞ্জটা দেখা যাচ্ছে এখান থেকে পুরো, এবং অনেকটা মানে নিচে অনেকটা পর্যন্ত আমরা কাঞ্চনজঙ্ঘাকে দেখতে পাচ্ছি। নিয়ে এত সুন্দর ছবিগুলো ফটোশ্যুট হচ্ছে, দারুণ লাগছে, মানে অসাধারণ এক্সপিরিয়েন্স, বলার কথা নেই। অবশ্যই থাম্বি ভিউ পয়েন্টে আসবেন এবং থাম্বি ভিউ পয়েন্টে এই ছবিগুলো নেবেন, আপনাদের জীবনের সেরা মুহূর্ত হয়ে থাকবে, আমি এটা গ্যারান্টি দিতে পারি। স্বর্ণশিখরকে সাথে নিয়েই আমাদের স্মৃতি অক্ষয় হয়ে থাকলো মুঠোফোনে। এসব কিছুর জন্যই ধন্যবাদ প্রাপ্য ড্রাইভার ভাই দাওয়া তামাংয়ের। এখান থেকেও দেখা মিলছিল সেই বিখ্যাত জিগজ্যাগ পথের। থাম্বি ভিউ পয়েন্ট থেকে দেখা যাওয়া কমপ্লিট সিল্ক রুট এবং তার জিগজ্যাগ ভিউ, এই সেই বিখ্যাত সিল্ক রুট, ঐতিহাসিক সিল্ক রুট, যা দিয়ে একসময় ভারত এবং তিব্বতের মধ্যে বাণিজ্যিক লেনদেন ছিল, প্রচলিত ছিল। থাম্বি ভিউ পয়েন্টের এই রাস্তা চলেছে পাঙ্গোলাকা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারির ভেতর দিয়ে। এটি একটি অভয়ারণ্য, তার ভিতর দিয়ে রাস্তা সোজা চলে গেছে উপরের দিকে। এবার পথে কুপুপ লেককে পাশে ফেলে রেখে চলেছি নাথুলা পাসের দিকে। নাথুলা পাসে তখন আমাদের পৌঁছানোর তাড়া, তাই এই স্পট আপাতত ফিরতি পথের জন্য রেখে দিলাম। নাথুলা পাস যাওয়ার জন্য কিন্তু আগে থেকে পারমিশন করাতে লাগে, যার জন্য এক কপি ছবি ও একটি আইডি দিতে লাগে। আর এই হলো নাথুলা চেক পয়েন্ট। এখানে পারমিশনের কাগজ জমা করলে তবেই আগে যাওয়ার অনুমতি মেলে। অবশেষে পৌঁছানো গেল নাথুলা পাসে। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 14,140 ফুট উচ্চতায় অবস্থিত এই গিরিপথ একসময় ছিল প্রাচীন সিল্ক রুটের গুরুত্বপূর্ণ অংশ, যা ভারতকে তিব্বতের সঙ্গে যুক্ত করত। আজও এটি ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ সীমান্ত এলাকা। তিব্বতী ভাষায় নাথু মানে শ্রবণশীল কান এবং লা মানে গিরিপথ বা পাস,
অর্থাৎ নাথুলা শব্দের অর্থ শ্রবণশীল গিরিপথ। ফাইনালি নাথুলা পাসের সামনে এসে উপস্থিত হয়েছি আমরা। এর আগে দুবার গ্যাংটক এসেও নাথুলা পাস দেখতে পারিনি। 1962 সালের যুদ্ধের পর এই পথ বন্ধ হয়ে যায়। দীর্ঘ 44 বছর পর 2006 সালে সীমিত সীমান্ত বাণিজ্যের জন্য আবার খুলে দেওয়া হয়। গ্রীষ্মকালেও এখানে তাপমাত্রা অনেক কম থাকে। শীতকালে ভারী তুষারপাতের কারণে রাস্তা অনেক সময় বন্ধ হয়ে যায়। নাথুলা পাসের সামনে এসে দাঁড়িয়ে রয়েছি। এখানে এত হাওয়া, প্রচণ্ড হাওয়া, এত ঠান্ডা লাগছে বলার কথা নয়। এবং একটু যেহেতু খুব হাই অল্টিটিউড, শ্বাসকষ্ট হচ্ছে, সবারই একটু ব্রিথিং শর্টনেস হচ্ছে। কম অক্সিজেনের কারণে অনেক পর্যটক এখানে মাথা ঘোরা বা শ্বাসকষ্ট অনুভব করতে পারেন। এই পথে গেলে কিন্তু সাথে ছোট অক্সিজেন ইনহেলেশন ক্যান সাথে রাখতেই হবে, না হলে চেকপোস্টে আটকাতে পারে। সাথে শিশু বা বৃদ্ধ থাকলে ও জিনিসটা কাজেও লেগে যেতে পারে। নাথুলা পাসে আমাদের একটু বিপদ ঘটে যায়। উপরে সীমান্ত দেখতে ওঠার সময় পা স্লিপ করে পড়ে তনুশ্রীর হাতের পেশিতে আঘাত লাগে, তাই আমরা আর উপর পর্যন্ত পৌঁছতে পারিনি। এছাড়া তীব্র শীতল হাওয়ার কনকনানিতে আমাদের বেশ কাবু করেছিল, তাই একজোড়া দস্তানা কিনতে বাধ্য হই। তবে এর পরেও একই সঙ্গে ইতিহাস, ভূগোল এবং আন্তর্জাতিক সীমান্তকে সামনে থেকে দেখার এক রোমাঞ্চকর অনুভূতি যা আমাদের শিহরিত করছিল। তাই এই মুহূর্তকে স্মৃতিপটে অক্ষয় করে রাখতে ক্যামেরায় ধরে রাখলাম তার কিছু ঝলক। এরপর গেলাম সেই স্থানে যাকে ঘিরে রয়েছে ভারতীয় সেনাবাহিনীর এক অলৌকিক কিংবদন্তি এবং এক গভীর আস্থা ও বিশ্বাস, বাবা হরভজন সিংয়ের মন্দির ওরফে বাবা মন্দির। ওল্ড বাবা মন্দিরের সামনে দাঁড়িয়ে আমরা ওল্ড বাবা মন্দিরের সামনে দাঁড়িয়ে রয়েছি। এর আগের বার যখন এসেছিলাম বাবা মন্দিরে, তখন ওল্ড বাবা মন্দির নিচে একটা ছোট মন্দির করে দেওয়া হয়েছে, যেখানে এসে মানুষ ওখানে বাবা হরভজন সিংজির ছবি রাখা রয়েছে, প্রতিকৃতি রাখা রয়েছে। এখানে ঘন্টা ফন্টা বাজিয়ে এখানেও মানে দর্শন করা যায়, এটা একটা অপশন করা হয়েছে। কিন্তু আগের বার যখন এসেছিলাম এই ওপরে, একদম উপরে ওই সিঁড়ি দিয়ে উঠে গিয়ে ওটাই মেন মন্দির, ওখানেও আমরা যাব। তার আগে এখানে একটু ছোট ভিউ আপনাদের দেখিয়ে দিলাম। এই যে এটা পরে হয়েছে হয়তো সম্ভবত। হরভজন সিং ছিলেন ইন্ডিয়ান আর্মির এক জওয়ান, যিনি 1966 সালে সেনাবাহিনীতে যোগ দেন। তিনি ছিলেন পাঞ্জাব রেজিমেন্টে। 1968 সালে নাথুলা এলাকার কাছে ডিউটির সময় একটি দুর্ঘটনায় তার মৃত্যু হয়। সেনাবাহিনীর মধ্যে প্রচলিত বিশ্বাস অনুযায়ী মৃত্যুর পরও তিনি সীমান্তে নিজের ডিউটি করে চলেছেন এবং বহুবার সহযোদ্ধাদের স্বপ্নে আসন্ন বিপদ থেকে সতর্ক করেছেন। সেই থেকেই তিনি বাবা নামে পরিচিত হন এবং সীমান্তের রক্ষাকর্তা হিসেবে পূজিত হন। এই যে এসে গেছি বাবা মন্দিরের একদম সামনে। এই যে বাবা মন্দিরের ভেতরে ঢুকছি আমরা। অরিজিনাল বাবা মন্দির এটাই। নিচে যে গ্যাংটক থেকে আসার পথে যে নতুন বাবা মন্দির দেখায়, সেটা আদৌ বাবা মন্দির নয়, এই হচ্ছে আসল বাবা মন্দির। এই মন্দিরে বাবার ব্যবহৃত ইউনিফর্ম, ট্রাঙ্ক, অস্ত্র, পাগড়ি সবই খুবই যত্ন সহকারে রক্ষণাবেক্ষণ করা হয়। শোনা যায় তার নামে একটি কক্ষও সংরক্ষিত রাখা হয়। তার ইউনিফর্ম ও জুতো প্রতিদিন পরিষ্কার করে রাখা হয় এবং অনেকের দাবি যে সকালে জুতোর উপর কাদা বা ধুলোর চিহ্ন দেখতে পাওয়া যায়। সীমান্তে কর্তব্য পালন করতে গিয়ে প্রাণ হারালেও স্থানীয় বিশ্বাস অনুযায়ী বাবা হরভজন সিং আজও এই পাহাড়ের প্রহরী হয়ে আছেন। এই দেখুন ওল্ড বাবা মন্দিরের ওপর থেকে চারপাশের ভিউটা দেখুন, কোথায় আছি আর কি হাওয়া দিচ্ছে নিশ্চয়ই বুঝতে পারছেন। হাওয়াতে আওয়াজ হচ্ছে রীতিমতো কোথাওগুলোতে। এই চারপাশটা দেখুন, এই যে চারপাশ পুরো বরফে মোড়া। এখানেও স্নোফল হয়েছে সকালবেলা বা রাতের দিকে হয়তো হয়েছে অনেক জায়গায়। এই যে বরফ জমে রয়েছে এখনো। এখানে আমরা ওল্ড বাবা মন্দির দেখে একটুখানি রেস্ট নিচ্ছি, সবাই বসে আছে। এখানে এত ঠান্ডা হাওয়া দিচ্ছে, প্রায় জমে যাওয়ার মতো উপক্রম। কাজে একটু রোদের মধ্যে বসে বেশ একটু আরাম লাগছে। বসে নিয়ে, আর এখানে হাই অল্টিটিউড তো ভালোই শ্বাসকষ্ট অনেকেরই হচ্ছে, তো বাচ্চা কাচ্চাও আছে সাথে, সেখানে একটু রেস্ট নিয়ে আমরা এগোচ্ছি আর কি। বাবা মন্দির দেখে নেমে এসে পেয়েছিল তখন প্রচণ্ড খিদে, তাই বাবা মন্দির ক্যান্টিনে একটু জলযোগ সেরে নিয়ে
রওনা দিলাম ফেরার পথে। এইবার কুপুপ লেক দেখতে দাঁড়িয়েছিলাম। উপর থেকে দেখলে হ্রদটির আকৃতি অনেকটা হাতির মতো বলে এটি এলিফ্যান্ট লেক বলেও পরিচিত। এখন আমরা দাঁড়িয়ে রয়েছি এলিফ্যান্ট লেকের সামনে। এই যে পিছনে এলিফ্যান্ট লেক, একদম হাতির মতো দেখতে লেক বলে এর নাম এলিফ্যান্ট লেক। ওই যে সামনে দূরে হাতির সুরের মতো দেখা যাচ্ছে, আর বাকি অবয়বটা খানিকটা হাতির মতো, তাই এর নাম এলিফ্যান্ট লেক। আমরা আতলা পাস দেখে ফেরার পথে এখানে দাঁড়িয়েছি। চারদিকটা দেখুন একদম বরফের চাদরে মোড়া, তার মাঝে এই লেকটি, সুন্দর টলটলে জল, চিকচিক চিকচিক করছে সূর্যের আলোয়, অদ্ভুত একটি শোভা। এরপর ফেরার পথে আরও একটা গুরুত্বপূর্ণ ভ্যালি আমাদের পথে পড়ল। প্রায় 13,500 ফুট উচ্চতায় অবস্থিত এই গ্রামকে লাদাখ অফ ইস্ট সিকিমও বলা হয়, কারণ এখানে গাছপালা খুবই কম। চারিদিকে বিশাল তৃণভূমি, খোলা মালভূমি আর বরফে ঢাকা পাহাড়, যা সিকিমের অন্য সবুজ পাহাড়ি এলাকার থেকে একেবারেই আলাদা। অনেক ভ্রমণকারী ইচ্ছে করেই এক রাত নাথাং ভ্যালিতে থাকেন। রাতের তাপমাত্রা এখানে গ্রীষ্মেও 0 থেকে 5 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যায়। শীতকালে তা আবার -10 ডিগ্রি সেলসিয়াস বা তারও নিচে নেমে যেতে দেখা যায়। ভোরবেলা ঘুম থেকে উঠে ঘরের সামনে বরফ পড়ে থাকার মতো নৈসর্গিক অনুভূতি পেতে চাইলে অবশ্যই এখানে একটা রাত কাটাতে হবে আপনাদের। এরপর আমরা একেবারে জুলুকের পথে পা বাড়াই, যেখানে শুরু হবে আমাদের পরবর্তী গল্প। আজকের ভিডিও এখানেই শেষ করছি, আর শীঘ্রই ফিরছি পরের দিনের সিল্ক রুটের আরও নতুন কিছু গল্প নিয়ে। আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন। আপনার ছোট্ট একটা লাইক আমাদের অনেকটা প্রেরণা দেয় ভিডিও বানাতে। শেয়ার করুন আর কমেন্ট করেও জানান কেমন লাগলো এই ভিডিও। ভালো থাকুন, দেখা হবে আবার পরের ভিডিওতে।